ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। দুজনকে স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। আমরা একটু শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখছেন স্বেচ্ছাসেবক দলের একটি অনুষ্ঠানে। একটু তার বক্তব্য শুনে এসে তারপর আপনাদের দুজনের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছি। সৌরভ হাসান এবং জহিরুল আলম দুজনেই আছেন। ওকে, আমরা একটু আলোচনা শুরু করি, তারপর একটু চেষ্টা করব তারেক রহমানের বক্তব্য দেখানোর জন্য। যেমনটা একটু আগে জানাচ্ছিল, আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সৌরভ হাসান এবং জহিরুল আলম। আজকে যে কথাগুলো নিয়ে বারবার আলোচনা হচ্ছে, যে আমরা আলোচনা যাওয়ার আগে একটু শুনে আসি তারেক রহমানের বক্তব্য। ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা যায় কিনা বিষয়টি বিবেচনা করে দেখবেন। আমি মনে করি একটি সুবিধাজনক সময়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারা দেশে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা দিয়ে কার্যক্রম শুরু করলে একদিকে পরিবেশ রক্ষায় যেমন আপনারা ভূমিকা রাখতে সক্ষম হবেন, অপরদিকে প্রচলিত রাজনীতির গুণগত পরিবর্তনের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত স্থাপন করতেও স্বেচ্ছাসেবক দল সক্ষম হবে, যা জাতীয়তাবাদী দল বা জাতীয়তাবাদী শক্তিকে জনগণের সামনে রিপ্রেজেন্ট করবে নতুন ভাবে। প্রিয় সহকর্মীবৃন্দ, অনেক লম্বা হয়ে গেছে বক্তৃতার পালা। পরিশেষে বক্তৃতা আমি শেষ করে আনতে চাই। আমি বক্তব্যের শেষে আপনাদের প্রতি আহ্বান রেখে বলবো, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের লাখো নেতাকর্মীকে বছরের পর বছর ঘর বাড়ি ছাড়া থাকতে হয়েছে। আমাদের হাজারো নেতাকর্মীকে গুম খুন অপহরণের শিকার হতে হয়েছে। ফ্যাসিবাদ শাসনের অবসান বা স্বৈরাচার পলায়নের পরও আজও ফ্যাসিবাদ আমলের দায়ের করা মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত মামলায় এখনো আমাদের হাজার হাজার নেতাকর্মীকে আদালতের বা হাজিরা দিতে হচ্ছে। গতকালকে আমাদের কৃষক দলের সেক্রেটারি বাবুলকে জেলে যেতে হয়েছে এরকম একটি মিথ্যা মামলার কারণে। সুতরাং স্বাধীনতার ঘোষকের আদর্শের সৈনিক হিসাবে, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া একজন কর্মী হিসাবে, জাতীয়তাবাদী আদর্শের একজন অনুসারী হিসাবে আপনাদের প্রতি আমার আহ্বান, যা এরই ভিতরে আমাদের স্থায়ী কমিটির সদস্যরাও আপনাদের সামনে বলেছেন, অন্য বক্তারাও বলেছেন, এমন কোন কাজ থেকে আপনারা বিরত থাকবেন যা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে। তারেক রহমানের বক্তব্য শুনছিলাম আমরা। স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছিলেন। আমরা সৌরভ হাসান, জহিরুল আলম দুজনকে আবারও স্বাগত জানাই। জহিরুল আলম, পিআর পদ্ধতি বিএনপি চায় না, এটি পরিষ্কার। পিআর পদ্ধতি নিয়ে নানা ধরনের আলোচনাও হয়েছে। জামায়াত এক সময়ে পিআরের পক্ষে ছিল, তারপরে উচ্চ কক্ষের কথা বলেছে তারা। আজকে একটা বক্তব্যে আমাদের সাথে একটা ইন্টারভিউতে বলেছে যে পিআর না হলে তারা আন্দোলনে যাবে। এই পিআর পদ্ধতিটা নিয়ে এত শক্তপোক্তভাবে জামায়াত এবং এনসিপি কেন নামলো? জহিরুল আলম, আনমিউট করতে হবে, আপনার কথা শুনতে পাচ্ছি না। দুঃখিত। পিআর পদ্ধতি, এটা বলে নেওয়া ভালো যে এটা এক্সপেরিমেন্টাল একটা প্রপোজাল বাংলাদেশের জন্য, কিন্তু গ্লোবালি যেখানে গণতান্ত্রিক চর্চার একটা লেগেসি তৈরি হয়েছে, একটা কি বলবো যে একটা ধারা তৈরি হয়েছে, সেসব দেশগুলোতে, বিশেষ করে কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে পিআর পদ্ধতির সুফল তারা পাচ্ছে। কিন্তু বাংলাদেশের মতো একটা নবীন গণতন্ত্রের পথে হাঁটবার জন্য কেবলমাত্র যাত্রা শুরু করছে এমন একটা সময় এ ধরনের এক্সপেরিমেন্টকে অনেকেই উচ্চাভিলাষী বলছেন, এবং আমিও মনে করি যে ধারাবাহিকভাবে আমার মনে হয় যে এই ধরনের প্রসেসে যাওয়া ভালো। ইমিডিয়েটলি এই পার্টিগুলো যারা পিআরের পক্ষে অনেক বেশি জোরালো অবস্থান নিয়েছে, তাদেরকে দেখে মনে হয় যে আপনার ভোটিং প্যাটার্নের মধ্যে তাদের যে অবস্থান, সেই অবস্থানের দিক থেকে তারা অতটা জোরালো বা অতটা আরামদায়ক অবস্থার মধ্যে নেই। নির্বাচনে এদের পক্ষে ট্রেডিশনাল নির্বাচনী পদ্ধতিতে তাদের জনগণের ভোট নিয়ে বা সংখ্যাগরিষ্ঠতা ভোট নিয়ে পার্লামেন্টে আসন জয় করা একটা কঠিন যুদ্ধ হবে। এটা চিন্তা করে তারা ভাবছে যে এই ধরনের একটা এক্সপেরিমেন্ট যদি করা যায়, তাহলে পার্লামেন্টে তাদের একটা সাইজেবল, একটা দৃশ্যমান একটা তাদের প্রতিনিধিত্ব থাকবে। যদিও
এখানে যে জনগণের প্রতিনিধিত্বের কথা বলা হচ্ছে, যে সামগ্রিকভাবে পিআর পদ্ধতির কিছু ইতিবাচক দিক অবশ্যই আছে, এবং এটা বিশ্লেষণ করলে ডেফিনেটলি সেই ইতিবাচক দিকগুলোকে অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি মনে করছি যে এই সময়ে জামাত বলেন, এনসিপি বলেন, বা অন্য অন্য যে রাজনৈতিক দলগুলো নিম্ন কক্ষে পিআর পদ্ধতির জন্য এত জোরালো অবস্থান নিচ্ছে, এটি হচ্ছে ক্ষমতার ভাগে তারা একটা অবস্থান সুনিশ্চিত করতে চায়, যাতে আগামী যে সংসদ গঠিত হবে সেই সংসদে তারা যেন বঞ্চিত না হয়। ভোটিং প্যাটার্ন অনুযায়ী এই মুহূর্তে তাদের জন্য কিন্তু খুবই দৃশ্যমানভাবে খুব উল্লেখযোগ্য ভোটের অর্জন করে সংসদীয় আসনে জয়ী হয়ে তাদের আশা, আমার মনে হয় যে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো আলামত দেখা যাচ্ছে না। সে কারণেই জামাত মনে করে, জামাতের দিক থেকে মানে ইনক্রিজিংলি তারা এই পয়েন্টের উপরে অনেক বেশি জোর দিচ্ছে, কারণ তারা মনে করে যে ভোটের সংখ্যানুপাতে যদি তারা মানে এটাকে যদি এনশিওর করতে পারে, তাহলে তারা পার্লামেন্টে তাদের একটা কি বলবো যে একটা মোটামুটি ভাবে একটা বড় ধরনের আসন তারা নিশ্চিত করতে পারবে। এনসিপিও হয়তো একই অবস্থা। আদারওয়াইজ এই দলগুলো, বিশেষ করে অন্যান্য ছোট যে দলগুলো আছে, তারা নির্বাচনে কিন্তু পার্লামেন্টে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মতো কোনো অবস্থান নাই। বাংলাদেশের যাতে যেরকম ভোটের যে রাজনীতি, এর আগে আওয়ামী লীগ বিএনপি ছিল, এখন আওয়ামী লীগের অবস্থান নেই, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, এই ধরনের আলোচনা। সেই বাস্তবতায় শুধু বিএনপির পক্ষে যে নির্বাচনী যে কি বলবো যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী বিএনপি একেবারে সংখ্যাগরিষ্ঠ আলটিমেট সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আবির্ভূত হওয়ার একটা কি বল সম্ভাবনা অথবা আশঙ্কা, দুটোই বলা যেতে পারে। সেটি দেখেই এই দলগুলো কিন্তু কারো 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 ক্ষেত্রে আশঙ্কা, কারো কারো ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি জোর দিচ্ছে। একদম পরিষ্কার। সোহরাব হাসান, ইলেকটোরাল ভোট নিয়ে এমনিতেই সমালোচনা হচ্ছে, আমেরিকার মতো দেশে ইলেকটোরাল ভোটিং নিয়েও সমালোচনা হচ্ছে, সেখানে পিআর মানে যেখানে আমাদের লোকজন এতটা আসলে গণতান্ত্রিক চর্চা তো এখন পর্যন্ত করেই নাই, মানুষ সেভাবে শিক্ষার হারও সেরকম নাই, সেই জায়গাটায় পিআর নিয়ে এরকম মানে গোঁ ধরে বসে থাকা না, বিষয়টা একে অপরের প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ হিসেবে দেখা ঠিক নয়। যেসব দেশে আনুপাতিক হারে ভোট আছে সেখানে গণতন্ত্র নেই এমনটি নয়, আবার যেসব দেশে এক মাথা এক ভোট পদ্ধতিতে, বর্তমান ওয়েস্টমিনস্টার পদ্ধতিতে ভোট আছে, সেখানেই যে গণতন্ত্র সর্বোচ্চ শিখরে পৌঁছেছে তাও নয়। এটি পরীক্ষা নেই, এটি একটি পদ্ধতি। আসল পদ্ধতিটা হচ্ছে যে আমরা একসঙ্গে চলতে অভ্যস্ত কিনা, চলতে রাজি আছি কিনা। গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা, সবার মতামতের ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা করা। সেখানে সরকারি দলের ভূমিকা থাকে, বিরোধী দলের ভূমিকা থাকে, সংবাদ মাধ্যমের ভূমিকা থাকে, নাগরিক সমাজের ভূমিকা থাকে। কিন্তু আমাদের গত 70 বছরের গণতন্ত্রের যে রীতি, সেখানে উইনার টেক্স অল, বিজয়ী সবকিছু নিয়ে যায়। এই আশঙ্কা থেকে যারা আনুপাতিক হারে ভোটের দাবি করছে সেটি একেবারে অমূলক নয়, কিন্তু একটি হচ্ছে তাত্ত্বিক, আরেকটি হচ্ছে বাস্তবিক, মানে বাস্তবসম্মত কিনা। নির্বাচনের 6 মাস বাকি আছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, এই 6 মাসে একটি নতুন পদ্ধতিতে নতুন করে সীমানা নির্ধারণ করে ভোট গ্রহণ সম্ভব হবে না। সুতরাং আমরা ধরে নিচ্ছি যে নিম্নকক্ষে এই মুহূর্তে পিআর এর কথা চিন্তা করা যাচ্ছে না। উচ্চকক্ষে এটি নির্ভর করবে জাতীয় ঐকমত্যের উপর, অর্থাৎ সব দল রাজি হলে। কারণ নিম্নকক্ষের সেই আনুপাতিক ভোট বড়ি আর নির্বাচিত প্রতিনিধি বড়ি, আগে তো নির্বাচনটা হতে হবে, তারপর না ঠিক হবে যে উচ্চকক্ষে ভোটের অনুপাতে প্রতিনিধি বাছাই হবে না সংসদ সদস্যের অনুপাতে। এখন নির্বাচনের ব্যাপারে তো আগে সবাইকে একমতে আসতে হবে। কোন দল বলছেন, জামাত ইসলাম বা অন্য দল, তারা পিআর পদ্ধতিকে বা আনুপাতিক ভোটকে তারা আন্দোলনের অংশ হিসাবে নিতে চান। এটা যে কেউ নিতে পারে, কিন্তু প্রশ্ন হলো যে আগামী নির্বাচনটি কোন পদ্ধতিতে হবে। আমি মনে করি সেখানে পিআর পদ্ধতি প্রয়োগের বা গ্রহণের সুযোগ নেই, কারণ এই নির্বাচনটি হচ্ছে বর্তমান সংবিধানের ভিত্তিতে। এই সংবিধানের সম্ভবত 65(2) ধারায় আছে যে সেখানে নির্দিষ্ট আসনের নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে হবে। এখন পিআর পদ্ধতিতে নির্দিষ্ট প্রার্থী তো ভোটার জানবে না, তারা দলের মার্কা দেখে, দলের প্রতীক বা মার্কা দেখে ভোট দেবে, দলকে ভোট দেবে।
এবং তিনি জানবেনও না যে কোন প্রার্থী কোন প্রতিনিধি তার এলাকায় প্রতিনিধিত্ব করবেন। আর সুতরাং এটি হচ্ছে প্রথমেই এটি নাকচ করা, মানে নিম্ন কক্ষে। উচ্চ কক্ষে যদি সবাই একমত হয় বা এটি হতে পারে, এ কারণে যে বন্ধু জহিরুল আলম যেমন বললেন যে অন্য দলগুলোর, বিএনপির বাইরের দলগুলোর একটি শঙ্কা আছে যে তারা যে যত ভোটই পাক সেখানে তাদের আসন কোনো কোনো ক্ষেত্রে শূন্য হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো এত কম হবে যে নির্বাচন জাতীয় সংসদে সেটি বিরোধী দলের ভূমিকা পালন করা তাদের পক্ষে সম্ভব হবে না। আমাদের 1973 সালে যতগুলো সংসদ হয়েছে এবং বেশিরভাগ সংসদ দেখা গেছে একচ্ছত্র আধিপত্য সরকারি দলের, 73, 79, 86, 91, 96 এবং পরবর্তী নির্বাচনগুলো। আর যেগুলো একতরফা নির্বাচন হয়েছে সেগুলোর কথা আমি বাদ দিলাম। এখন এটির কিভাবে এর একটি ভারসাম্য তৈরি করা যায়। জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসেছে, অন্য বাম দলগুলো একসময় পিআর পদ্ধতির ব্যাপারে সোচ্চার ছিল এবং সম্ভবত তারাই প্রথম বিষয়টি সামনে আনে, পরবর্তীকালে জামাত, এনসিপি এরা নিয়ে নেয়। এই পদ্ধতির প্রশ্নটা আসছে, কিন্তু গণতন্ত্রে কতটা বেশি কাজ করবে, কতটা সক্রিয় ভূমিকা নেবে তার চেয়েও বেশি হচ্ছে পারস্পরিক অনাস্থার কারণে। কোনো একটি দলের প্রতি যে দলগুলো মনে করছে যে দল জয়ী হবে সেই দল তাদের কথা শুনবে কিনা নির্বাচনের পর, অথবা তারা তাদের যৌক্তিক দাবিও সেটা গ্রাহ্য হবে কিনা। আমরা অতীতের জাতীয় সংসদগুলোতে তাই দেখেছি যে ন্যায্য কথা বিরোধী দল যতই বলুক সেটা গ্রহণ করা হয় না, আর সরকারি দল অন্যায্য সিদ্ধান্ত চাপিয়ে দেয়, যেটা জনস্বার্থের বিরুদ্ধে। র্যাব গঠনের ক্ষেত্রে হোক আর ডিজিটাল নিরাপত্তা আইনের ক্ষেত্রেই হোক। আর এই যে চাপিয়ে দেওয়ার একটি প্রবণতা, অর্থাৎ মানে ক্ষমতাসীন দল যে কোনো সিদ্ধান্ত জনগণের উপর বা বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া, এর থেকে বেরিয়ে আসার পথ কি? সেক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে এবং সংসদটা প্রাণবন্ত হবে কিনা, কার্যকর হবে কিনা, সংসদে বিরোধী দল তার কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারবে কিনা, এগুলো যদি পারে তাহলে কিন্তু পিআর পদ্ধতি চালু না করেও গণতন্ত্র মানে একদম পরিষ্কার। আমরা একদম পরিষ্কার বিরতি নেই। সোহরাব হাসান যেখানে বসে আছেন সেখানকার লাইটটা সমস্যা করছে আমাদের দেখতে এবং শুনতে সমস্যা হচ্ছে না, দেখতে সমস্যা হচ্ছে। বিরতি নিয়ে এসে চেষ্টা করি আপনাদেরটা ঠিক করে আবার যুক্ত হওয়ার। দর্শক, সংবাদ সম্প্রসারণে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান এবং সিনিয়র সাংবাদিক জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত জানাই সংবাদ সম্প্রসারণে। জহিরুল আলম, আজকে আমরা একটা প্রতিবেদন করেছি, সেখানে ওই যে রিয়াকশন জুলাই সনদ নিয়ে এতদিন মিটিং হলো, এত কিছু হওয়ার পরে এখন খসড়া যেটা হলো সেটার মধ্যে বিএনপি অসামঞ্জস্যতা বলছে, জামাত বলছে আইনি ভিত্তি নাই, কিন্তু যতটুকু দেখলাম আইনি ভিত্তি তো এক ধরনের আছে। মানে আবারও বিতর্ক কেন? আসলে এটা খুবই একটা জটিল প্রক্রিয়া। এখন রাজনৈতিক দলগুলো মুখে যত ভালো ভালো কথাই বলুক না কেন, প্রত্যেকেই কিন্তু যার যার স্বার্থ চিন্তা দ্বারা পরিচালিত হচ্ছে। এবং দেখবেন যে এখানে ঐকমত্য প্রতিষ্ঠা ইজ নেক্সট টু ইম্পসিবল একটা কাজ। যেটুকু ঐকমত্য হয়েছে সেটা আমার মনে হয় যে একটা জনদাবি বা মানে চাপ আছে তাদের উপরে, এবং তারা এই ধরনের কোনো ইমপ্রেশন দিতে চায় না যে আমরা এগুলোর সঙ্গে একমত নই। বিএনপির বক্তব্য আমরা খেয়াল করে দেখেছি যে তারা কিন্তু বরাবরই বলে আসছে আমরা সংস্কারের পক্ষে আছি, সংস্কারকে আমরা ওয়েলকাম করি, আমরা বেশিরভাগ বিষয়ে আমরা একমত প্রকাশ করছি। সবসময় কিন্তু তারা একটা পজিটিভ বার্তা দিয়ে এসেছে, কিন্তু একই সঙ্গে কিছু কিছু বিষয়ে কিন্তু তাদের দ্বিমত আছে। এই যে সংবিধান পরিবর্তন করা বা আইন ভিত্তি দেওয়ার বিষয়টি, আইনি ভিত্তির কথা কিন্তু জামাত ইসলাম বা এনসিপি প্রতিশ্রুতির বিষয়গুলো কিন্তু তারা বলছে এবং সে ধরনের কিছু অঙ্গীকার কিন্তু এই সনদে কিন্তু উল্লেখ করা আছে। এখন আবার বিএনপি মনে করছে যে এগুলো এডিকুয়েট না। বিএনপি কেন এডিকুয়েট? কিন্তু দেখা যাচ্ছে যে সামনের যে সংসদ গঠিত হবে সেখানে কিন্তু আমরা প্রেজিউম করতে পারি যে বিএনপির কাঁধেই কিন্তু মেজর রেসপন্সিবিলিটিটা আছে। যা কিছু পরিবর্তন, যা কিছু অঙ্গীকার, যা কিছু সংস্কার, সেগুলোকে এক্সিকিউশনের যে দায়িত্ব
সেই দায়িত্বের পুরোধা হচ্ছে, অগ্রণী সৈনিক হচ্ছে গিয়ে বিএনপি। সেক্ষেত্রে আমার মনে হয় যে তাদের গুডউইল, তাদের জেস্চার, তাদের কমিটমেন্ট এগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে যে দলগুলো যে চাওয়াগুলো, তা মানে জামাত ইসলামী বলেন বা এনসিপি বলেন, এখানে বিএনপি এই আলোচনার মধ্যে এক ধরনের সদিচ্ছার অভাব কিন্তু হয়তো বিএনপির পক্ষ থেকে, তারা কিন্তু কনভিন্স না। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা দলই এক পরস্পরের প্রতি সন্দেহ তৈরি হচ্ছে যে আসলে তারা কি চাইছে, তারা কি চায়। প্রত্যেকে লাভবান হতে চাইছে। বিএনপি নিশ্চিতভাবে জানে যে এখনকার যে সিস্টেম আছে, পিআর পদ্ধতির সঙ্গে একমত হলে তারা ক্ষতিগ্রস্ত হবে, সুতরাং তারা কোনোভাবেই এর সঙ্গে একমত না। আবার জামাত ইসলামী মনে করে পিআর পদ্ধতি যদি বাস্তবায়ন না হয় তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তারা আগামী সংসদে তাদের সাইজেবল কোনো প্রতিনিধিত্ব থাকবে না, সেম অ্যাজ আপনার এনসিপি। তো এখন ঐকমত্য কমিশন বেশ কিছু উচ্চাভিলাষী সংস্কারের কথা বলেছে, কিন্তু শুরু থেকে আমরা বলে আসছি যে বাংলাদেশ এমন একটা সন্ধিক্ষণে আছে যেখানে জাতীয় ঐকমত্য কমিশন একটা বিশাল প্যাকেজ নিয়ে হাজির হয়েছে, একটা বিশাল উচ্চাভিলাষী একটা প্রকল্প নিয়ে হাজির হয়েছে। এটাকে আমার মনে হয় একটা পাইলট প্রকল্প হিসাবে নিলে বাংলাদেশের গণতন্ত্রের যাত্রাটা আশানুরূপ হতেও, একেবারেই মানে শুরুতেই সকল সংস্কার একটা প্যাকেজের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে বাস্তবায়ন করে এর সুফল অর্জন করা, বাংলাদেশের যে গণতন্ত্রের যে চেহারা, গণতন্ত্রের যে বাস্তবতা, সেখানে আমি মনে করি যত সদিচ্ছায় থাকুক না সেগুলো বাস্তবায়ন করা কঠিন হবে। এবং যে কোনো দলের পক্ষে, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, যেই ক্ষমতায় যায়, এগুলো ওভারনাইট এগুলো বাস্তবায়ন করে বাংলাদেশকে একটা খুবই ম্যাজিক্যাল একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা কিন্তু কঠিন হবে। তার মানে কি আমরা যাত্রা শুরু করব না? অবশ্যই করব, কিন্তু দলগুলোর মধ্যে কিন্তু এক ধরনের সদিচ্ছার অভাব কিন্তু এখন দেখা যাচ্ছে। তারা প্রত্যেকেই চাইছে নিজের অবস্থান থেকে লেভারেজ নেওয়ার জন্য, এবং এটাই জুলাই সনদ বা সংস্কারের ব্যাপারে যে ঐকমত্যের বিষয়টি, এগুলোকে একটু ফ্রাস্ট্রেট করে দিচ্ছে, একটু অনিশ্চিত করে দিচ্ছে। এবং আলটিমেটলি আমার সন্দেহ হয় যে আলটিমেটলি একটা পর্বতের মৌসিক প্রসব হয়ে যেতে পারে। কারণ এখানে কিন্তু সবাই ভালো ভালো কথা বলছে, কিন্তু এক একদিন একজন এক একটা পয়েন্ট নিয়ে তাদের কি বলবো যে রিজার্ভেশন, তাদের আপত্তি, অথবা তাদের বটলনেক্স, যে পথের বাধাগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছে এবং সেগুলো তুলছে। আপনি দেখবেন এগুলো হলো রাজনীতির একটা সুবিধাবাদ তত্ত্ব। তারা কিন্তু যে দল তাদের সুবিধার জন্য এক পা আগাবে, আবার প্রয়োজন হলে তারা দুই পা পিছিয়েও যাবে। এই ধরনের একটা স্ট্র্যাটেজিক রাজনৈতিক খেলা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা খুবই খুশি হব যদি সবগুলো দল অভ্যুত্থানের সুফলকে জনগণের কাছে পৌঁছে দিতে পারেন, এবং তাদের যে কমিটমেন্ট অনুযায়ী তারা যদি জনগণের কাছে তাদের যে মানে তাদের যে প্রতিশ্রুতিগুলো সেগুলো তারা রক্ষা করতে পারেন। কিন্তু এখানে কিন্তু বড় ধরনের একটা রাজনৈতিক চর্চা হচ্ছে, এবং সেই চর্চাটা খুবই ইতিবাচক, এটা কিন্তু দেখে মনে হচ্ছে না, কারণ এই নিয়ে প্রতিদিনই আমরা নতুন নতুন বিতর্ক দেখতে পাচ্ছি। সোহরাব হোসেনের কাছে আসি, সেই জায়গাটায় যে নতুন নতুন বিতর্ক হলে তো মানে এই যে আপনি জহিরুল আলম যেটা বললেন যে এত বড় প্যাকেজ নিয়ে বসেছে ঐকমত্য কমিশন, সেটি যদি বিতর্কের মধ্যেই থাকে তাহলে তো সনদও হবে না, মানে আর বাকিগুলো কি হবে আমি জানি না। ধন্যবাদ। প্রথম হচ্ছে যে গণতন্ত্র চলে কিন্তু পারস্পরিক আস্থার উপর, বিশ্বাসের উপর, নীতি কৌশলের উপর। কিন্তু এর বাইরে যখন অনাস্থাটা বেড়ে যায়, পারস্পরিক সন্দেহ বেড়ে যায়, এবং সবসময় একটা কেউ ভয়ে থাকে, অতি সংখ্যাগরিষ্ঠতার ভয়ে, যার যথেষ্ট কারণ আছে, কারণ আমাদের পুরো অতীতের সংসদগুলোতে আমরা দেখেছি। এটি আমিও একমত যে জহিরুল আলমের মতো যে জাতীয় ঐকমত্য কমিশন অথবা সংবিধান সংস্কার কমিশন প্রথমে এত তাদের সংস্কারের পরিধি এত বাড়িয়েই ফেলেছিল যে মনে হচ্ছে যে এই সংসদই তারা ছুঁড়ে ফেলে দিবে, অর্থাৎ নতুন সংবিধান পুনর্লিখন অথবা নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে তারা একটা সমাধানে পৌঁছবে। কিন্তু সেটি তো আজকে দেখা গেল যে 8 মাস পর সেটা কাজে দিল না, মানে সেটি হচ্ছে না। কারণ নতুন সংবিধান করতে হলে সংবিধান সভা গঠন করতে হবে, সেখানে বিএনপি সহ অনেক দলই রাজি নয়, আবার কোন কোন দল হয়তো সংবিধান সভার কথা বলেছে, গণপরিষদের ভোটের কথা বলেছে, গণপরিষদ করে তারপর সংবিধান সংস্কারকে এই সংবিধানের গণতান্ত্রিক রূপ দেওয়ার ক্ষেত্রে যেসব প্রস্তাব এসেছে সেগুলো অনেকগুলোই গ্রহণ করেছে। প্রশ্নটা হচ্ছে আগামী নির্বাচন, আর তাগিদে আছে সবাই নির্বাচন
খণ্ডন করা বা বানচাল করার দায় কেউ নেবে না। সুতরাং একটা ঐকমত্যে, মোটামুটি ন্যূনতম ঐকমত্যে আসবে দলগুলো, এটি আমি আমার ধারণা। যদি না আসে তাহলে তো সেটা আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য। আসার পরে যেটা হবে, এই যে ওই দলিলে সবাই স্বাক্ষর করলো, আপত্তি থাকলো বা না থাকলো, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই দলিলটার বাস্তবায়ন হবে কিভাবে। অর্থাৎ দলিলের ভিত্তিতে নির্বাচন হবে, সেই নির্বাচনটি অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং আদর্শ নির্বাচন হবে কিনা, না এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। ইতিমধ্যে অনেক দল প্রশ্ন তুলেছে এই আন্দোলনকারী দলগুলোর মধ্যেই, এবং অনেকে বলছে যদি এই নির্বাচন সুষ্ঠু না হয় তাহলে নির্বাচন করে কি লাভ। তাহলে এই নির্বাচন নিয়ে যখন এই হতাশা প্রকাশ পায়, তখন কিন্তু আমরা গণতন্ত্রের ভবিষ্যৎ উজ্জ্বল এটি ভাবতে পারি না। এখন আমি মনে করি যে জাতীয় ঐকমত্য কমিশন তার দায়িত্ব পালন করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর নিজেদের দায় আছে। যেমন নারী আসনের প্রশ্নটা আসলো, তখন কিন্তু এক ধরনের সব দলই কিন্তু রক্ষণশীল অবস্থান নিল, দু একটি বামপন্থী দল ছাড়া, যে কোনোভাবেই 100 আসনে আলাদা নির্বাচন, আলাদা আসন করে 100 আসন নারীদের জন্য পৃথক করে সেখানে সরাসরি ভোটে নির্বাচন, এটি কেউ তো রাজি হলো না। এটি একটি বিষয়। উচ্চকক্ষের বিষয়টি ফয়সালা হয়নি। আইনি ভিত্তিটা থাকা দরকার এ কারণে, কারণ আমরা 3 জোটের রূপরেখা দেখেছি যার কোনো আইনি ভিত্তি ছিল না। আবার আইনি ভিত্তির নামে এটাকে সংবিধানের উপরে দেওয়ার কোনো যুক্তি নেই, কিন্তু আপনি যতই সংবিধানের উপরে দেন, যদি সর্বোচ্চ আদালত সেটি নাকচ করে দেয়, যদি পরবর্তী জাতীয় সংসদ সেটি গ্রহণ না করে, না মানে, সুতরাং এক ধরনের পারস্পরিক আস্থার সম্পর্ক তৈরি করতে হবে, এবং সেটি করতে যদি করা না যায় তাহলে এত আলোচনা, এত কিছু, এত ঐক্য আর আসবে বিফল হবে এটা মনে করি না। তবে সবার লক্ষ্য থাকা উচিত নির্বাচনে জনগণকে কাছে টানা। এই যে এত বিতর্ক হচ্ছে, জনগণ কোথায়? জনগণ মানে বৃহত্তর জনগণ, 17 কোটি মানুষের যদি 13 কোটি বা 12.5 কোটি ভোটার হয়, সেই ভোটারকে তারা কতটা প্রতিনিধিত্ব করে, এই প্রশ্নটি আছে। কারণ এই রাজনৈতিক দলের বাইরেও কিন্তু রাজনৈতিক শক্তি আছে, সামাজিক শক্তি আছে, নাগরিক শক্তি আছে, তাদের বিষয়ে একদম পরিষ্কার। সোহরাব হোসেন, দুজনই থাকবেন, একটা বিরতি নিতে হবে, বিরতি নিয়ে ফিরে এসে আবার আলোচনা যুক্ত হচ্ছে। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে, আরো একটা বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সোহরাব হাসান এবং জহিরুল আলম, দুজনকে আবারও স্বাগত। জহিরুল আলম, 6 বছর পরে ডাকসু নির্বাচন হচ্ছে, বেশ রমরমা, বেশ উত্তপ্ত ক্যাম্প, উত্তপ্ত বলবো না, উৎসব মুখর বলা যেতে পারে। কিন্তু যে একটা আন্দোলন বিগত কিছুদিন আগে একটা হয়েছিল, খেয়াল করেছেন নিশ্চয়ই, যে লেজুর ভিত্তিক রাজনীতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমর্থন দেয় না, কিন্তু সব তো তাই, যাদেরকেই ধরেন মোটামুটি প্রায় অধিকাংশ সংগঠনই লেজুর ভিত্তিক রাজনীতি করে। পরিবর্তন কিছু কি লক্ষ্য করা যায়? না, আসলে আমরা যদি আলোচনা একেবারে সংক্ষিপ্ত করে আনি, হয়তো ইন এ নাটশেল বলা যাবে যে হ্যাঁ, কোনো বড় ধরনের রিমার্কেবল কোনো পরিবর্তন এখনো দেখা যাচ্ছে না। কিন্তু এই যে ইলেকশনটা হচ্ছে, ডাকসুর ইলেকশনটা হচ্ছে, এই যে প্রক্রিয়াটা শুরু করা হলো, আমি মনে করি যে এটা একটা মানে কি বলবো, যে অগ্রগতি, পজিটিভ অগ্রগতি। এই ধরনের অগ্রগতির মধ্য দিয়ে, যেমন আমরা একটু আগে ঐকমত্য কমিশনের আলোচনার কথা বললাম, আমরা একটা সংস্কারের আলোচনার কথা বললাম, এটা পার্ট অফ দ্যাট প্রসেস। বাংলাদেশে গণতন্ত্রের চর্চা করতে গেলে একটা শুভ চিন্তা নিয়ে, সদিচ্ছা নিয়ে প্র্যাকটিসটা শুরু করতে হবে। এখন বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরে কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের আলোচনাগুলো খুব জোরালো, আরও 7-8 মাস আগে থেকে কিন্তু জোরালো আলোচনা হয়ে আসছিল। এখন দেখা গেল যে হ্যাঁ, এটা ট্রান্সলেট হচ্ছে, এটা বাস্তবায়ন হচ্ছে ডাকসুর মাধ্যমে। যে ছাত্র সংসদ নির্বাচনের যে দাবি, এটা যে প্রত্যাশা, শিক্ষাঙ্গনে একটা সুষ্ঠু পরিবেশ, আপনার সিট বরাদ্দের রাজনীতি, টেন্ডারবাজির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, দখলদারির রাজনীতি, সেগুলো থাকবে না। একটা শিক্ষার অনুকূল পরিবেশমুখী রাজনীতি করবে ছাত্ররা। সেই চাওয়াটা সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু আরও জোরালো হয়েছে, এবং এই অভ্যুত্থানের পরবর্তী সময়গুলোতে এগুলোই কিন্তু একটা ইতিবাচক চাওয়া। আমি মনে করি সেদিক থেকে ডাকসু নির্বাচনটি একটা বড় ধরনের একটা বার্তা বয়ে এনেছে। হ্যাঁ, এখানে রাতারাতি এই কনক্লুশন হয়তো আমরা ড্র করতে পারবো না যে লেজুর ভিত্তিক রাজনীতির অবসান হয়েছে, না, এটা হবে না।
কারণ তাদের প্যারেন্ট অর্গানাইজেশনগুলোই কিন্তু তাদের খুশি রাখা, তাদের ডিরেকশন অনুযায়ী তাদের, কারণ বাংলাদেশের রাজনীতি চলছে এখন মূলত এই যে ছাত্র শক্তির উপরে। আপনি দেখেন যে ছাত্রলীগকে কিভাবে মানে তৎকালীন সরকার কিভাবে একটা পেটোয়া বাহিনী হিসাবে লেলিয়ে দিয়েছিল এই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে, এবং সেটা তারা তারা বুঝে হোক না বুঝে হোক এই ধরনের একটা কি বলবো যে ন্যাক্কারজনক একটা চরিত্রে, একটা ড্রেকোনিয়ান, একটা দানবীয় চরিত্রে ছাত্র সংগঠন হিসেবে আবির্ভূত হয়েছে ছাত্রলীগ, এবং সেটা সারা দেশে নিন্দিত হয়েছে এবং এখনো সেই সংগঠনটি নিষিদ্ধ হয়ে আছে। তো একইভাবে আমি মনে করি যে এখন যে ছাত্ররা যে রাজনীতি করছে তাদের মধ্যে যদি বোধোদয় হয় যে না, আমাদের প্যারেন্ট অর্গানাইজেশন থেকে আমরা দিক নির্দেশনা নিব, তাদের সঙ্গে আমরা এক ধরনের পার্টনারশিপ তৈরি করব, সেটাই আমাদের শিক্ষাঙ্গনকে কী বল সুষ্ঠু পরিবেশ রক্ষার ক্ষেত্রে যদি সাহায্য করে, আমাদেরকে আগামী প্রজন্মকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার ক্ষেত্রে সাহায্য করে, ইটস ওয়েলকামিং। কিন্তু যে ন্যাক্কারজনকভাবে জাতীয় রাজনীতিতে এক ধরনের সহযোগী শক্তি হিসেবে তাদেরকে কি বলবো তাদের লাঠিয়াল হিসেবে যদি ছাত্র সংগঠনগুলো কাজ করে, সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখন পর্যন্ত একটা কমিটমেন্ট আছে, কিন্তু বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু তাদের মন মানসিকতার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। আমরা আশা করতেছি যে ছাত্র সংসদ ডাকসু নির্বাচনটি যখন হবে, তখন এই যে আমাদের চাওয়াগুলো, এই যে আমাদের বক্তব্যগুলো বা কথাগুলো, জনদাবিগুলো শিক্ষাঙ্গন নিয়ে যে নেতিবাচক মনোভাবগুলো, এগুলোকে তারা অনুধাবন করার চেষ্টা করবেন। যেমনটা আমরা এর প্রথম পর্বে আলোচনা করেছি যে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানুষের অনাস্থা, এই চিন্তার মধ্যে, সংস্কারের মধ্যে সাধারণ ভোটাররা কোথায়, সাধারণ মানুষের কল্যাণের কথা কোথায় তারা চিন্তা করছেন, নাকি ক্ষমতায় কে কখন কে কিভাবে যাবেন তার প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, কে নিয়ন্ত্রণ করবেন রাজনীতি, কে নিয়ন্ত্রণ করবেন ক্যাম্পাস, এগুলোর মধ্যে কিন্তু আপনি ঠিকই বলেছেন। প্রথম আলোচনার ক্ষেত্রে হয়তো আমরা সরাসরি এই কথাটি বলতেই পারি যে এখন পর্যন্ত খুবই দৃশ্যমানভাবে ছাত্র সংগঠনগুলো নিজেদেরকে স্বকীয় সত্তার যে প্রতিফলন সেটা আমরা দেখতে পাই না। যেমন আমরা জামাত যে শিবিরের কথা বলেন, ছাত্র শিবির বলবে যে হ্যাঁ জামাতের সঙ্গে তাদের কোনো বড় ধরনের কোনো যোগাযোগ নেই, কানেকশন নেই, তারা একটা নিজেরাই নিজেদের মানে কি বলবো যে চিন্তা ভাবনা এবং তাদের রাজনৈতিক চর্চাটাকে তারা নিজেরা গাইড করেন। আসলে কি তাই? তাদের তাদের দর্শন, তাদের 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 কর্মসূচি, তাদের ভাবনা, তাদের ন্যারেটিভস, এগুলোর সাথে ক্লোজলি কানেক্টেড। একই সঙ্গে ছাত্র দলের কথা যদি চিন্তা করেন, ছাত্র দল কি তারা তাদের নিজস্ব কোনো সক্রিয় সত্তা তৈরি করতে পেরেছে? কোনোভাবেই না। তারা যখন দেখবেন যে জাতীয় রাজনীতির একটা অনুষঙ্গ হিসেবে, একটা সহযোগী হিসেবে, পার্টনার হিসেবে যেখানেই আপনি যাবেন, তারা একটা মূল শক্তি ওই ছাত্রদের উপর ভর করেই কিন্তু একটা রাজনৈতিক কর্মসূচি বলেন, একটা পারপাস সার্ভিং বলেন, একটা কি বলবো যে কারোর উপর চাপ সৃষ্টি বলেন, এই কিছু সব কিছুই কিন্তু নির্ভর করছে ছাত্র সংগঠনের উপরে। নো, ছাত্র সংগঠনগুলো তো এই ধরনের লেজুর ভিত্তি করবার জন্য নয়, তারা লাঠিয়াল হিসেবে ব্যবহৃত হবার জন্য নয়। আমাদের যে নতুন প্রজন্ম, অভ্যুত্থান পরবর্তী যে চিন্তা আমরা করছি, জেনজির কথা যে আমরা বলছি, তার সেটার প্রতিফলন কিন্তু আমরা শিক্ষাঙ্গনগুলোতে এখনো কার্যকরভাবে, ইতিবাচকভাবে কিন্তু আমরা দেখতে পাইনি। এখনো শিক্ষাঙ্গন কিন্তু শিক্ষা সুষ্ঠু পরিবেশ কিন্তু তৈরি হয় নাই। এখনো কিন্তু ছেলেমেয়েরা কিন্তু শিক্ষামুখী, আধুনিক শিক্ষামুখী, প্রযুক্তিমুখী শিক্ষার ব্যাপারে মনোনিবেশ করেনি। তারা অনেক বেশি রাজনীতিমুখী। হ্যাঁ, রাজনীতি তারা করবে, কিন্তু সেটা শিক্ষাঙ্গন কেন্দ্রিক এবং নিজেদের প্রস্তুত করবে। এটি হচ্ছে কি এখনকার বাস্তব। সোহরাব হোসেন, আপনার কাছেও আসি, কারণ এর মধ্যে এই কথার মধ্যেই উঠে এলো দেখেন সবগুলো সংগঠন কিন্তু মোটামুটি প্যানেল দিয়ে ফেলছে, শুধুমাত্র ছাত্রদল তারা অভিভাবকের দিকে তাকিয়ে আছে। এই জন্যে বলছে যে আসলে স্বকীয়তা তৈরি হওয়া জরুরি। তো না, এও হতে পারে তারা যেহেতু ছাত্র সংগঠন হিসেবে বড়, সুতরাং তাদের প্রতিদ্বন্দ্বী বেশি, সুতরাং আলাপ আলোচনার জন্য এটি বিলম্ব করতে পারে। কারণ কাউকে চাপিয়ে না দিয়ে আলোচনার ভিত্তিতে যদি প্যানেল হয়, সেটা তো তাদের জন্য ভালো। বিষয়টা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান সৃষ্টি এবং জ্ঞান অন্বেষণের জায়গা। সেখানে আমরা সেই পরিবেশ রক্ষা করতে পারবো কিনা, বা এই ছাত্র যারা আজকে নেতৃত্বে আসতে চাইছেন তারা পারবেন কিনা। দ্বিতীয় হচ্ছে মুক্ত বুদ্ধি, মুক্ত চিন্তার যে জায়গা, সেখানে হোঁচট খাবে কিনা। কারণ 5 আগস্টের পর এক ধরনের তো আমরা ডানপন্থার উত্থান দেখি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী কোন পোশাক পরবে সেটা নিয়েও তাকে হেনস্থার শিকার হতে হয়। ভবিষ্যতে যারা বৈষম্যের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে, সেই বৈষম্য কিন্তু সব ক্ষেত্রে, শুধু চাকরির কোটার ক্ষেত্রে না, নারী পুরুষের অধিকারের ক্ষেত্রে, সেটি পোশাকের ক্ষেত্রে, সেটি তার চিন্তার ক্ষেত্রে, সেটি তার আচরণের ক্ষেত্রে। আমরা যেই সংগঠন এই বৈষম্যের বিরুদ্ধে দাঁড়াবে,
সেই সংগঠনের প্রতি আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা তাদের সমর্থন জানাবে, তাদের আহ ভোট দেবে। আর যারা বৈষম্যের পক্ষে থাকবে, যারা নারী অধিকারের বিপক্ষে দাঁড়াবে, তাদের তো সাধারণ শিক্ষার্থীদের সমর্থন পাওয়া কঠিন, এবং পাওয়াটা কঠিন হবে। সুতরাং এক ধরনের আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ছাত্র সংগঠনগুলোর কার কি কর্মসূচি, কার কি আদর্শ, কার কি নীতি, সেটাও জানতে পারবে। সাধারণ ছাত্ররা শিক্ষার্থীরা যেমন জানতে পারবে, আমরাও জানতে পারবো, দেশের মানুষ জানতে পারবে। আর এই এখানে একটি পরীক্ষাই বলবো, অগ্নি পরীক্ষা, যে ডাকসু সহ অন্যান্য ছাত্র সংগঠনের ছাত্র সংসদের নির্বাচনগুলো যদি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ হয়, তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে, ইতিবাচক প্রভাব। আর যদি সেটি করতে ব্যর্থ হয়, যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সংঘর্ষের ঘটনা ঘটে, তার প্রভাবও কিন্তু জাতীয় রাজনীতিতে এবং আগামী নির্বাচনে পড়বে। সুতরাং এটি রাজনৈতিক দলগুলোর, পরোক্ষভাবে রাজনৈতিক দলগুলোর জন্য যেমন অগ্নি পরীক্ষা, তেমনি ছাত্র সংগঠনগুলোর জন্য তো প্রত্যক্ষভাবে অগ্নি পরীক্ষা, যে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়ে প্রমাণ করতে হবে যে তারা সত্যি সত্যি গণতান্ত্রিক রীতিতে বিশ্বাসী, গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী, এবং গণতান্ত্রিক যে সাধারণ ছাত্রদের যে রায়, সেই রায় তারা পেতে। আমি এই জায়গাটা একটু ছোট্ট করে জহিরুল আলম আপনার কাছে জানতে চাই, শিবিরের কথা যেহেতু এলো, আপনি খেয়াল করেছেন শিবিরের প্যানেলে একজন উপজাতি আছে, একজন সনাতন ধর্মাবলম্বী আছেন। দলটির নাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। কি করে এই প্যানেলে ওনারা থাকেন আমি জানি না। না, আমার মনে হয় যে জহিরুল আলম, সৌরভ ভাই কিছু বলছিলেন? না, তারা বলছিলেন একদম শেষ ছাত্র শিবির নামে কিন্তু প্যানেল দেয়নি, তারা ঐক্যবদ্ধ ছাত্র জোট বা এরকম কোন সংগঠনের নামে দিয়েছে। জি, সেটাই আসলে। তারপরেও ধরেন যে আমরা যে আলোচনাটি করছি যে ইসলামী ছাত্র শিবির, সেখানে এখানে একটা তাদের রাজনৈতিক দর্শন যদি এভাবে তারা প্রতিষ্ঠা করতে চান বা মানে করার আগ্রহ থাকে, যে ইনক্লুসিভনেস, ইসলামী ছাত্র শিবির নাম হলো ইনক্লুসিভিটির পক্ষে যদি থাকেন, বৈষম্যের বিরুদ্ধে যদি তারা থাকেন, সবাইকে নিয়ে যদি এগোতে চান, সেটাও একটা নতুন রাজনৈতিক দর্শন হিসেবে আসতে পারে। এবং সেটা কতখানি গ্রহণযোগ্য হয় এবং সেটা কতখানি ওয়েলকামিং হয়, সেটা আমার মনে হয় যে আগামী দিনে দেখার ব্যাপার। তবে সাধারণভাবে প্রাথমিকভাবে তো এই প্রশ্নটা আসতেই পারে যে এই নাম নিয়ে এই সংগঠনের মধ্যে তাদের অন্তর্ভুক্তিটা কতটা জাস্টিফাইড, সেটা হয়তো প্রাথমিকভাবে প্রশ্ন আসতে পারে, বাট দে গট ডেফিনেটলি সাম জাস্টিফিকেশন অ্যাবাউট দিস। একদম পরিষ্কার। জহিরুল আলম, সৌরভ হাসান, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।